অর্ধনগ্ন অবস্থায় একটি মেয়ে দৌড়ে যাচ্ছে। আলুথালু অবস্থা, পরনে এক টুকরো কাপড়ের মাঝেও হাজারটা ছিদ্র। মেয়েটির একটি হাত ঝুলে গেছে, হয়তো ভেঙে গেছে। পা ছেঁচড়িয়ে যতটুকু পালানো যায় তাই চেষ্টা। রাতের আধার হে হে করে বাড়ছে, তাল মেলেছে গগন বিদারী চিৎকার আকাশে। মেয়েটির চোখের জলের মতো অঝরে ঝরে যাওয়ার তীব্র ইচ্ছে। চারদিকে হাহাকার, ডাক শুধু ঝিকিঝিকি পোকার, রাস্তার ধারে নেকড়ে কুকুরদের। মেয়েটি বারবার পিছু ফিরে চাইছে, কেউ আসছে না তো ভেবেই আরও ছুটে চলেছে। ঠিক তখনই বাস পড়ল, পৃথিবী জুড়ে হলো আলোর ফলক। মেয়েটির মুখের আদলখানে এবার দেখা গেল, কি ভয়ানক সেই চেহারা, যেন কোনো হিংস্র মানুষের ক্ষোভ মিটিয়েছে ছুরির প্রতিটি আঘাতে। হঠাৎ কিছু আওয়াজ ভেসে এলো, ওই ওই তো দেখ পালাচ্ছে, ধর ধর জলদি কর, কারো হাতে পড়লে বস আমাদের মেরে ফেলবে। রাস্তার নেকড়েদের চেয়ে ভয়ানক সেই কণ্ঠগুলো ভেসে আসছে থেকে থেকে থেকে। মেয়েটি চিৎকার করতে চাইছে, কিন্তু হায়, চাইলেও তো পারছে না একটি শব্দ করতে, কাউকে বলতে, বাঁচাও বাঁচাও আমাকে, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমাকে মেরো না, আমি বাঁচতে চাই। কিন্তু পারল না, কণ্ঠের বোকাল কণ্ঠ সে নষ্ট করে দিয়েছে। মেয়েটি ফুঁপিয়ে উঠল। কালো পোশাকধারী লোকগুলো একেবারে কাছেই চলে এলো। মেয়েটির সাহস সঞ্চয় করলো, ডান হাতে দিয়ে ঝুলে যাওয়া বাম হাতটি ধরে আরও ছুটতে লাগলো। মাঝরাতের এই হাওড়ে রোডে বড় বড় গাড়ি সাই সাই করে চলে যাচ্ছে। বৃষ্টির প্রতিটি ফোঁটা শরীরের মাঝে পড়তেই মেয়েটি শিউরে উঠছে, যেন বড়। ঠিক তখনই থাম করে শব্দ হলো, একটি গাড়ি দাঁড়িয়ে গেল। মেয়েটিকে ছিটকে গিয়ে পড়ল। রাস্তার অপর প্রান্তে গড় গড় করে রক্ত গড়িয়ে ভেসে গেল। রাস্তায় একটি লোক গাড়ি থেকে দৌড়ে বের হলো, মেয়েটির কাছে এসে চেঁচিয়ে বলল, গাড়ির ভেতরে লোকটিকে ছাড়, একটি মেয়ে বেঁচে আছে। কালো কাচের জানালাটি নেমে গেল। ভিতরে বসে থাকা সুদর্শন এক যুবক বলল, নিয়ে এসো। লোকটি মাথা নাড়ালো, কোলে তুলে নিল মেয়েটিকে। লোকটি কেন জানি মায়া হলো, এত হালকা পাতলা মেয়েটি, এত আধারে রক্তমাখা মুখটি ছাড়া আর কিছুই দেখতে পেল না। মেয়েটিকে গাড়ির পেছনে ছিটে শুয়ে দিল এবং জায়গায় ত্যাগ করলো। রাতের আধারে মিলিয়ে গেল কালো বিয়মটির প্লেনটি। পেছনে রয়ে গেল কিছু জঘন্য অতীত, কিছু দল পাকানো রক্ত, কিছু কুৎসিত মানুষ। মেয়েটির পেছনে দৌড়ে আসা লোকগুলো সবটুকু ঘটনা দেখলো। তারপরে ফোন বের করে একটি কল করলো, বস মারা গেছে। ওপাশ থেকে স্বস্তির শ্বাস ফেলার আওয়াজ ভেসে এলো। দুটি শব্দ বের হলো, অপর প্রান্তের মুঠো ফোনধারী ব্যক্তির মুখ থেকে, মরল তাহলে সর্বনাশী। কিছুক্ষণ পর হসপিটালের বাহিরে অ্যাম্বুলেন্স, চিৎকার করো, কান্নার আহাজারি। নতুন মেহমানের আগমনে খুশির ঝলক তো, অপরদিকে পরলোকে চলে যায় চিরতরে মানুষের জন্য কান্না। একটি আলাদাই পরিবেশ, দুনিয়া। একটি কালো BMW উপস্থিত হলো এমন একটি দুনিয়ায়। লম্বা লম্বা পা ফেলে কোলে নিয়ে ছুটল সেই যুবকটি। পেছন থেকে ভেসে এলো একটি কণ্ঠ, তরুণ ছাড় এখানে। তারুণ মাথা নাড়িয়ে সায় দিল, দৌড়ে গেল সেই রুমটিতে। বিছানার মধ্যে শুয়ে দিতে মেয়েটির চেহারা ভেসে উঠল। চেহারা দেখে আঁতকে উঠল ডাক্তার, তরুণ আর তার অ্যাসিস্ট্যান্ট মুরাদ, যেন কেউ চাকু দিয়ে কেটেছে মুখের চামড়া, পুরো ধর্ষণ করে দিয়েছে মুখের আদল। ডাক্তার মেয়েটির এই হাল দেখে আহত হলো, সঙ্গে সঙ্গে অপারেশনের কথা বলল। তরুণ স্যার, মেয়েটির অবস্থা বেশি ভালো না, তার উপর চেহারার যে অবস্থা, আই থিঙ্ক প্লাস্টিক সার্জারি করা লাগবে, তার জন্য একটি চেহারা লাগবে আমাদের। তরুণ কিছু ভাবল, মেয়েটিকে দেখে তার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। কিছু একটা ভেবে ফোন বের করে একটি ছবি এগিয়ে দিল। ডাক্তার মাথা নাড়িয়ে কাছে লেগে পড়ল। তরুণ অপারেশনের থিয়েটার বাহিরে বসার জায়গাটা চোখে বুজে বসলো, সারা গায়ে রক্ত মাখা। তরুণের কাছে এগিয়ে এসে মুরাদ বলল, স্যার আপনি যে ম্যাডামের ছবি দিলেন। তরুণ কিছু বলল না, চুপ রইল।
মুরাদ বুঝলো হয়তো তার স্যার কোনো কিছু নিয়ে গভীরভাবে ভাবছে। ঘন্টা দিনের পর স্যার পেশেন্ট আউট অফ ডেঞ্জার, তবে তার বাম হাত আর বাম পা ভেঙে গেছে। তার মাথায়ও অনেক ব্যথা পেয়েছে। হতেই পারে সে সব ভুলে গেছে, আবার না। তরুণ শুধু মাথা নাড়ালো, মুখের মাঝে এখনও ভাবলেশন ছাপ, যেন এতে তার কিছু যায় আসে না। এক ঝলক কবিনের দিকে তাকালো তরুণ। বড় বড় ষড়যন্ত্রের ভিআইপি কেবিনটিকে সাদা চাদরে মোড়ানো মেয়েটির দিকে, পুরো শরীর ব্যান্ডেজ। তরুণকে এভাবে অপলক চুপ করে থাকতে দেখে ডাক্তার জিজ্ঞেস করলেন, স্যার? ইয়েস, মাই ইয়াঙ্গার সিস্টার। ডাক্তার অবাক হয়ে শুধু তাকিয়ে রইল। পরবর্তী আরেকটি কথাও বলল না, যদিও অনেক প্রশ্ন সে জানতে চাইছিল, তবুও চুপ রইল। তার কিছুদিন পর মেয়েটি খানিকটা সুস্থ হলেও হাতে পায়ের ব্যান্ডেজ খুলতে আরও মাসখানেক পর আজ মেয়েটির মুখে ব্যান্ডেজ খুলতে যাচ্ছে। তরুণ কেবিনের ভিতরে বসে আছে, পাশেই দাঁড়িয়ে আছে মুরাদ। কিছুটা ইতস্তত বোধ করছে সে। ডাক্তার মেয়েটির মুখে ব্যান্ডেজ খুলে দিল। মেয়েটি ধীরে ধীরে চাইল সামনে আয়নার নিজের আদল দেখেও চুপ করে বসে রইল, যেন নিথর দেহখানি। কিছুক্ষণ পর ভেসে এলো একটি পরশীল কণ্ঠে, তোমার নাম কি? স্নেহা। একটি কর্কশ হাসি কণ্ঠ ভেসে এলো যেন। তরুণ ডাক্তারের দিকে তাকালো। ডাক্তার বলল, অনেক বেশি ঝাল জাতির কিছু। ওনার কণ্ঠনালীর ভোকাল কর্ড খুব খারাপ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ঠিক হতে কিছুটা সময় তো লাগবেই। তরুণ মাথা নাড়ালো, আবার প্রশ্ন করল, তোমার এই অবস্থা কিভাবে হলো? স্নেহা ফিকে ফিকে হাসলো, বলল, কাউকে অতিরিক্ত ভালোবাসার ফল। তরুণ সহ রুমের ভেতরে থাকা সকলেই শিউরে উঠল। কাউকে ভালোবাসার জন্য কেউ কি এতটা নির্মমভাবে নির্যাতন? তরুণ দীর্ঘ শ্বাস ছাড়ল, বলল, আমি তোমাকে সাহায্য করতে চাই। স্নেহা হাসল। তরুণ স্নেহার হাসি দেখে ভ্রু কুঁচকালো, বলল, হাসছো যে? স্নেহা চকিতে বলল, আমার কাছে কি চাই আপনার? তরুণ বলল, তুমি কিভাবে বুঝলে আমার কিছু চাই? স্নেহার ঠোঁটের কোণের হাসি চওড়া হলো। তারপর ছোট একটা শ্বাস টেনে বলল, এই দুনিয়ায় কেউ কাউকে বিনামূল্যে সাহায্য করে না স্যার। স্বার্থ ছাড়া কেউ কাউকে খোঁজেও না। ঠিক তেমনই স্বার্থ আছে বলেই আপনি এখানে। তরুণ মাথা নাড়ালো, বলল, গুড আইডিয়া। আই কিড। বাই দ্য ওয়ে, তোমার মুখে যার আদল সে আমার বোনের। চমকালো স্নেহা। ঠিক তখনই পাশের টিভি বৃষ্টির শব্দ করে কলহল নষ্ট করলো। শুরু হলো চ্যানেল ৭১-এর সংবাদ। ভেসে উঠল একটি মুখ, ভেসে এলো সজ্জিত রমণীর সংবাদ। বার্তার কোমল কণ্ঠ, রিসেন্ট এলিজিয়া ব্যানেজের দিশাল অ্যাম্ব্রির সম্পর্কে নতুন রিউমার্স, বিয়ে করতে চলেছে খুব শীঘ্রই। এইটুকু শুনে স্নেহার চোখ ছলছল করে উঠল। তার ছেলের হাসি ঠোঁটে ফুটে উঠল। স্নেহার চোখের দিকে তাকিয়ে তরুণ সেদিকে তাকিয়ে বলল, হোয়াট হ্যাপেন? ইউ নো হিম? স্নেহা ঠোঁটের কোণের হাসিটি আরও তুচ্ছ-তাচ্ছিল্য মাখিয়ে বলল, ইয়েস, আই নো হিম। হি ইজ মাই সো কোল্ড হাজব্যান্ড। তরুণ কিছুটা অবাক হলো, কিন্তু কিছু বলল না। বলল শুধু, স্নেহা। দিলশাদ নাম হলেও এই ব্যক্তির ভেতরে দিল হৃদয় বলতে কিছুই নেই। এই ব্যক্তি হৃদয়হীন, এক হিংস্র মানব পশু। তরুণ কাছে এসে দাঁড়ালো স্নেহার। মাথা চুলের মাঝে পরম যত্নে হাত বুলিয়ে দিতে লাগলো। শক্তপোক্ত হয়ে থাকা স্নেহার চোখের জল গড়গড়িয়ে পড়তে লাগলো। না পেরে হু হু করে কেঁদে উঠল। ঝাপটে ধরল তরুণকে। তরুণ টিভির দিকে তাকিয়ে রইল। সুদর্শন, দীর্ঘ আর চওড়া বুক, মাস্কুলার বডি। তরুণ বলল, ডোন্ট ক্রাই, আই উইল হেল্প ইউ। বাট স্নেহা মাথা তুলে তাকালো। তরুণ স্নেহার চোখে জল ঠুক মুছে দিয়ে বলল, তোমাকে আমার বোন হয়ে থাকতে হবে এবং নাটক করে যেতে হবে। স্নেহা কিছু বুঝতে পারল না, শুধু তাকিয়ে রইল। তরুণ আবার বলল, তোমার গল্প শুনতে চাই? স্নেহা তরুণের বুক থেকে মাথা তুলল। চোখের জলটুকু মুছে বলল, একজন অনাথের আবার গল্প হয় নাকি? অনাথ? হ্যাঁ, অনাথ। খুব ছোট থাকতেই আমার মা বাবা মারা যায়। তরুণের বুকের মাঝে ব্যথা অনুভব করল। স্নেহার হাতে হাত রেখে বলল,
আজ থেকে তোমার বাবা মা এবং ভাই সবাই হবে। স্নেহা তরুণের দিকে তাকালো। তরুণ মাথা নাড়ল। তার ঠিক 2 দিন পর স্নেহা একটি বড় বাংলোর বাড়ির সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামতেই মাথা নাড়ল। তার ঠিক 2 দিন পর স্নেহা একটি বড় বাংলো বাড়ির সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামতেই একজন মধ্যবয়সী মহিলা ছুটে এলো। এসে স্নেহাকে ঝাপটে ধরে কান্নায় মেখে উঠল। স্নেহা মহিলাটিকে এক পলক দেখলে সুন্দর গোলাকার মুখ, ঠিক তরুণের মুখের আদল যেন বসানো। বোঝাই যাচ্ছে তার যৌবনকালের রূপবতী ছিলেন। পুরনোর দামি লাইট কালার শাড়িতে ভিআইপি লুক দিচ্ছে। মহিলাটি স্নেহাকে ঝাপটে ধরে কান্না করতে করতে বলল, আমার মেয়ে ফিরে এসেছে, আমার মেয়ে। মা, কোথায় রাগ করে চলে গেছিলি বল? আর তোকে কোথাও যেতে দেব না। বল, আর ছেড়ে যাবি না আমাদের? মহিলাটির টুকরো উঠছে বারবার। স্নেহা নিশ্চুপ দাঁড়িয়ে আছে, আর চোখে একবার তরুণের দিকে তাকাতেই তরুণ চোখের ইশারা করলো। স্নেহা বুঝতে পেরে মহিলাকে জড়িয়ে ধরে বলল, কোথাও যাব না মা, এখন থেকে তোমাদের কাছেই থাকবো। মহিলার খুশিতে যেন বুক ভরে গেল। আদরে চুম্বন বসালো স্নেহার গালে। তরুণ তখন বলল, মা, ওকে ঘরে ঢুকতে দাও আগে, ও এখনও অসুস্থ। মহিলাটি সরে গেল। তরুণ বলছিল তার মেয়ের অ্যাক্সিডেন্টের কথা। হাত পায়ের ব্যান্ডেজ দেখে শিউরে উঠলেন তিনি। তবুও ঘরে ফিরেছে ভেবে চোখের পানিটুকু মুছে হাসার চেষ্টা করলেন। বললেন, হ্যাঁ, ওকে ওর রুমে নিয়ে যাও। মা, তোর জন্য পছন্দের খাবার বানিয়ে নিয়ে আসছি, কেমন? স্নেহা মাথা নাড়ল। তরুণ স্নেহাকে তার বোনের রুমে নিয়ে এলো। সারা রুমের ভেতরে পুতুল আর পুতুল। 4 তারার লাইটিং টা টিপ টিপ করছে বিছানার ঠিক ওপরে। বড় বড় পর্দা ফরফর করে উঠছে। তরুণ স্নেহাকে গোলাপি রঙের বিছানাটা পরম যত্নে বসালো। এরপর গম্ভীর কণ্ঠে বলল, নিচে যাকে দেখলে সে আমার মা আয়না শেখ। 5 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট আমার বোন নিখোঁজ হয়। তার লাশটা পর্যন্ত আমরা পাইনি। শব্দপূর্ণের শ্বাসটুকু লুকিয়ে আবার বলল তরুণ, আমার বোন আকতা শেখ, যার জন্য আমার মা পাগল হয়ে যাচ্ছে দিন দিন। কিন্তু সেদিন তোমাকে পেয়ে আমি নিজের স্বার্থটাই দেখেছি। তুমি ঠিকই বলেছিলে, পৃথিবীর স্বার্থ ছাড়া কেউ কাউকে খোঁজে না। স্নেহা হাসলো। তরুণ এবার সিরিয়াস গলায় বলল, আজ থেকে তুমি আকিতা শেখ। তোমার পরিচয় শেখ বংশের একমাত্র আদরের মেয়ে তুমি, এবং তোমার কাছে সব কিছুই পাওয়ার থাকবে যা শেখ বংশের মেয়ে প্রাপ্য। স্নেহা মনে মনে হাসলো। ভাগ্য তাহলে একেই বলে। কোথায় বন্ধু ছিল, আর সে অন্ধকার ঘরের ভেতরে 1 ফোঁটা পানির জন্য গলা কাটা মুরগির মতো ছটপট করেছে। আর আজ এই বাংলো বাড়িতে আরাম আয়েশের জীবন। স্নেহার বুক চিরে দীর্ঘ শ্বাস ছাড়ল। বিড়বিড় করে তার নতুন জীবনের নামটি উচ্চারণ করলো, আকতা শেখ। তরুণ এবার পকেট থেকে কিছু একটা বের করে স্নেহার সামনে দিল। তোমার ফোন, আমার নাম্বার সেভ করে দিয়েছি, কিছু লাগলে ফোন করো। স্নেহা মাথা নাড়ালো। তরুণ স্নেহাকে বিছানায় শুয়ে দিল। কিছুক্ষণ রেস্ট করতে বলে চলে গেল। স্নেহার ডান হাতে তার ফোনটি স্ক্রল করলো এবং আজকের খবর দেখতে লাগলো। যা সে খুঁজছিল পেয়েও গেল। দিলশাদ আমরিন আর এক রমণীর এয়ারপোর্টের বাহিরে বেরিয়ে আসার ছবিটি ঝলঝল করছে। তার নিচে চকচক করছে লাল রঙা একটি হেডলাইট। দিলশাদ আমরিনের সাথে দেখা গেল সুপারস্টার মারিয়াকে। তারা কি ডেট করেছে একে অপরের সাথে? জানতে সাথে থাকুন আমাদের। স্নেহার নিচের লেখাটির দিকে চোখও গেল না। সে শুধু দিলশাদের ছবিটি দেখতে লাগলো। চোখের কোণে জল ঝলঝল করে উঠল। স্নেহার বুকের ভেতরে ভারী কিছু অনুভব করলো। একটি বছর স্নেহার জীবন পাল্টে দিয়েছে সব। এই চেহারার মানুষটিকে কতই না ভালোবাসত সে। পাগল পাগল ছিল। সব জেনে শুনেও নিজের জীবন শেষ করে দিল। কিভাবে পড়ল এই নিকৃষ্ট মানুষের প্রেমে? কিভাবে? স্নেহা চোখ বুজে রইল। কিছু পুরনো স্মৃতি জলজল করে উঠল চোখের পাতায়। 15 বছর আগে ছোট শহরে একটি অনাথ আশ্রমের মধ্য সব থেকে অবিডিয়েন্ট ছোট বাচ্চা মেয়েটি ছিল স্নেহা। বয়স 4 বছর। সবসময় চুপচাপ আর সবার সাথে কথা মেনে চলা ছিল যেন তার ধর্ম। অনাথ অনিশ্রম থেকে বাচ্চা দত্তক
নিয়ে আবার নতুন বাচ্চা আসা প্রতিদিনের কারবার। এক ছোট অনাথ আশ্রমের নামটি ছিল শান্তিনীর। নামটি শান্তিনীর হলেও শান্তি ছিল না এক ফোঁটাও। সব বাচ্চারাই এই শান্তি নীর থেকে মুক্তি পেতে চাইতো একটি ঘর, বাবা, আত্মীয় স্বজন। এখানেই বেঁচে থাকতো বাচ্চাদের নিজের জন্য লড়াই করতে হতো। খাবার হোক, খেলনা হোক বা কোনো পরিবার দত্তক নিতে আসুক, চলতে থাকে লড়াই। সেখানে স্নেহা চুপটি করে দরজার আড়ালে লুকিয়ে থাকে। হয়তো ভাবতো একদিন কোনো দয়াবান ব্যক্তি তাকেও নিয়ে যাবে আপন করে। দিনটি খুব শীঘ্রই এলো। বড় শহরের নামকরা তালুকদার পরিবার থেকে দত্তক নেওয়া হয় স্নেহাকে। তালুকদার পরিবারের বড় মেয়ে শেহের তালুকদারের ছোট বোন স্নেহা তালুকদার নামে পরিচিত প্রাণ পায় স্নেহা। কিন্তু সুখটা বুঝি লেখা নেই স্নেহার কপালে। তালুকদার বংশে পা রাখতেই শেহেরের অসুস্থ দাদা বিজয় তালুকদার দুনিয়া ছেড়ে দিলেন। এই দুঃখ সইতে পারলেন না শেহেরের দাদি সিথি তালুকদার। অকথ্য ভাষায় গালাগালিজ করে সেদিন বলেছিল নিজের ছেলে রায়হান তালুকদারকে, এই মেয়ে সর্বনাশী, সবাইকে ধ্বংস করবে, সবার জীবনে গ্রহণ লাগবে, এ আমার স্বামীকে কেড়ে নিয়েছে বলেই মারার জন্য তেড়ে গিয়েছিলেন। সায়রা বাঁচিয়েছিলেন শুধু। কেন যেন সায়রা এই অনাথ মেয়েটিকে খুব আদর করত। স্নেহার সুন্দর গোলগাল, ছোট মুখ আর বড় বড় চোখ জোড়া দেখলেই যে কারোর মায়া লাগতো, আগলে রাখতে চাইতো। স্নেহা সব সময় কুণ্ডুলি পাকাইতে যেত, সব সময় সিথি তালুকদারকে দেখল। কখন সোফায় পেছনে, কখনো বা সায়রার পেছনে চুপটি করে লুকিয়ে যেত। বাচ্চা মেয়েটি কখনোই বুঝতে না কেন তাকে সিথি তালুকদার গালিগালাজ করে। সে তো বুঝতোই না একজন মানুষ মরার পেছনে তার কিভাবে হাত থাকতে পারে। স্নেহা তো একটা নিষ্পাপ শিশু। দিন যেতে থাকে স্নেহার। তার নতুন বাবা মা রায়হান আর সায়রা তালুকদার তাকে স্নেহার স্কুলে ভর্তি করিয়ে দেয়। শেহের তালুকদার স্নেহাকে পছন্দ করতো না। একদিন শেহের আর স্নেহা তাদের বাসার সামনে খেলছিল। শেহের তালুকদার স্নেহাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। স্নেহা নিশ্চুপে কাঁদতে থাকে। তাদের বাড়ির একজন কাজের মহিলা সুফিয়া স্নেহাকে খুব আদর করত। তার মধ্যে এই অল্প বয়সে এই বাচ্চাটি অনেক বাড়ির একজন কাজের মহিলা সুফিয়া স্নেহাকে খুব আদর করত। তার মতো এত অল্প বয়সে এই বাচ্চাটি অনেক বাধ্য। সবার কথা শুনে তার উপরে বাচ্চাটি অনেক সুন্দর, টমেটোর মতো লাল গাল, ফর্সা গায়ের রং, শেহের থেকে বেশি সুন্দর কিনা। তাই শেহের বাচ্চা মেয়েটিকে তেমন পছন্দ করে না। শেহের থেকে দূরে থাকতে চায় স্নেহা। এবং ছোট একটি পুতুল যা তার নতুন বাবা মা এনে দিয়েছিল তা নিয়েই খেলতো সব সময়। সুফিয়া স্নেহাকে আদর করে বেঞ্চে বসালো, কান্না মুছে দিয়ে বলল, স্নেহা কেঁদো না, একদিন দেখবে তোমার কাছে একটা ম্যাজিশিয়ান আসবে আর তোমার সব দুঃখ এক ফু মেরে ভ্যানিশ করে দেবে। স্নেহার বড় বড় চোখ উজ্জ্বলতা চলে আসে, ঠোঁটের কোণে মিষ্টি এসে বলল, সত্যি? সুফিয়া মাথা নাড়ায়, সত্যি। সুফিয়ার কথা যেন সেদিন সত্যিই হলো। একটি কালো বিএম এসে দাঁড়ালো তাদের বাসার সামনে। একজন যুগল নেমে এলো একটি বাচ্চা ছেলেকে নিয়ে। সুফিয়া সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তাদের কাছে গেল, বলল, ওয়েলকাম মিস্টার শিশির অ্যান্ড মিসেস বিন্দু আমরিন। স্যার ম্যাডাম আপনাদের জন্যই অপেক্ষা করছে, আসুন। মিস্টার আমরিন আর অর্ধাঙ্গিনী কোমরে হাত দিয়ে কাছে টেনে নিলেন। তারপর পা ফেলানোর সামনে স্নেহা যেখানে বসে বড় বড় পলক ফেলে দেখতে লাগলো তাদের। ছেলেটিও দেখলো স্নেহাকে, ধীরে ধীরে কাছে এগিয়ে এসে দাঁড়ালো সামনে স্নেহার। এতটুকু বাচ্চা ছেলের মুখে বড়দের মতো গম্ভীরতা, যা একেবারে মানাচ্ছে না। সে ছেলেটি বয়সের সাথে চোখ দুটো গভীর, একদম যেন একরোখা মনোভাব ছেলেটির। ভাবলেশীন পরলে জিন্স আর টি শার্টের ওপর ব্ল্যাক জ্যাকেট, চোখ গোল চশমা। ছেলেটি স্নেহার দিকে একটি ডেয়ারি মিল্ক এগিয়ে দিয়ে বলল, সিস কাঁদুনি। স্নেহা কিছু বলল না, ডেয়ারি মিল্কও নিল না। স্নেহা চুপ রইল। ছেলেটি গম্ভীর কণ্ঠে ভাব নিয়ে বলল, তোমার ডেয়ারি মিল্ক পছন্দ না? স্নেহা তার বড় বড় পলক ফালিয়ে মাথা দুলাল বলল, আমার পছন্দ, তাহলে নাও। স্নেহা আবার চুপ। ছেলেটি রাগ নিয়ে বলল, তোমার এটা চাই না? তাহলে কিন্তু নিয়ে যাব। আর দেব না। স্নেহা সঙ্গে সঙ্গে নিয়ে নিল। মিষ্টি এসে বলল, আমার চাই।
ছেলেটি এবার স্নেহার চোখের কোণের পানি মুছে দিতেই স্নেহার কেমন একটা অনুভূতি হলো, হয়তো একদিন পরে কোনো আপন মানুষের ছোঁয়া পেল। ছেলেটি আবার বলল, আর কেঁদো না তাহলে, আর চকলেট দেব না। স্নেহা মাথায় এক সাইড কাত করলো, যার অর্থকার আর কাঁদবো না। ঠিক তখনই শেহের দৌড়ে এসে বলল, দিলশাদ, দিলশাদ এসে এসো, আমরা খেলি চলো, বলে টেনে নিয়ে যেতে লাগলো শেহের দিলশাদকে। সেদিন দিলশাদ স্নেহার ছোট মনের কনের ঘরে অজান্তেই জায়গা করে যায়। ঠিক তার কিছুদিন পর শেহের শরীর খারাপ হতে থাকে। তার হসপিটাল ভর্তি করা হয়। ডাক্তার জানায় শেহের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, তাকে বাঁচাতে হলে একটি কিডনি দরকার। এসব কিছু শুনে সায়রা ভেঙে পড়ে, কিন্তু রায়হান স্বাভাবিক থাকে। সায়রা কান্নারত কণ্ঠে মেয়েকে বুকে জড়িয়ে জিজ্ঞেস করে, তুমি এসব জানতে? রায়হান দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ায়। তারপর শেহের মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ জানতাম, তাই ডোনার হিসেবে স্নেহাকে আমি দত্তক নিয়েছিলাম। শেহেরে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। এতটুকু একটা বাচ্চা, যার শরীরে ছোট ছোট সব অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে নেবে? এই বাচ্চা থেকে তার একটি অংশ কেড়ে নিতে? রায়হান তালুকদার নিজের স্ত্রীকে বোঝাতে থাকেন, আমরা একটা কিডনি নেব, আরেকটা তো থাকবেই ওর কাছে, আর তাছাড়া ওকে আমরা পালবো, বড় করব, ও যা চাইবে তাই দেব। কিন্তু সায়রা সায় দেয় না। সে বলে, আমরা এমনটা করতে পারি না, ও তো একটা ছোট বাচ্চা, তাই না? অন্য কোনো রাস্তা নেও। রায়হান সায়রাকে নিজের বুকে নিয়ে বলে ওঠে, সায়রা, আমরা ভালো কোনো ডোনার পাবো কি না তার গ্যারান্টি নেই। বুঝতে চেষ্টা করো, আমি আগেই স্নেহার সব টেস্ট করিয়েছি। সায়রা ফুপিয়ে উঠল। রায়হান এবার শক্ত কণ্ঠে বলল, নিজের মেয়ের কথা ভাবো সায়রা, আমাদের একটি মাত্র মেয়ে, ও চলে গেলে আমাদের সব শেষ। তুমি কি চাও, নিজের মেয়ে নাকি এক পয়েন্ট মেয়ে? সায়রা বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। সত্যি তো, আগে নিজের সন্তান, তাই নয় কি? সায়রা বলল, ঠিক আছে, অপারেশনের ব্যবস্থা করো, বলেই বেরিয়ে গেল সে। একদিন সিথি তালুকদার কখন থেকে একটা লাঠি দিয়ে পিটিয়ে যাচ্ছেন স্নেহাকে। সুপিয়ার সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলছে, সাহস নেই নিজের মালিকের সামনে কিছু করার বা বলার। বাচ্চা মেয়েটি কি দোষ করেছে? শেহেরের কিডনি নষ্ট হয়েছে, স্নেহার কি তাতে কোনো হাত থাকতে পারে? স্নেহা চোখের পানি ফেলছে, চিৎকার করেও কাঁদতে পারছে না, কাঁদলেই দাদু বেশি বাড়ে। স্নেহা ভয়ে চুপ করে আছে, মুখ খুলে আধো আধো কণ্ঠে বলছে, দাদু আমি কিছু করিনি, আমাকে মেরো না, আমি শেহের দিদিভাইকে ব্যথা দেইনি। কিন্তু কে শোনে কার কথা? ঠিক তখন উপস্থিত হয় সায়রা। স্নেহাকে এভাবে ভয়ে গুটিসুটি মেরে মার খেতে দেখে চিৎকার করে বলল, মা কি করছেন? কি ছোট একটা মেয়ে মারছেন কেন? সিথি তালুকদার গলা চওড়া করে হাই হাই করে বললেন, এই মেয়ে, এই সর্বনাশী আমার সংসারটা খেলো, এই মেয়ে আমার স্বামী খেলো, এখন আমার নাতিকেও খাচ্ছে। এরে বের করো বৌমা, বের করো, সব ধ্বংস করে দিয়ে বসবে। সায়রা বুকের ভেতরে লুকিয়ে নিল স্নেহাকে। সিথিকে বলল, মা ও বাচ্চা মেয়ে, ও কিছু করেনি, সব আল্লাহর ইচ্ছে, ওকে কেন দোষ দিচ্ছেন বলেন? সিথি তালুকদার তেলে বেগুনে জ্বলে উঠলেন, বললেন, অন্যের বাচ্চার জন্য এত দরদ ভালো না বৌমা, পর কখনোই আপন হয় না, একদিন ঠিকই বুঝবে, যখন কাল নাগিনী সব খাবে। এসব বলে সিথি তালুকদার কাঁদতে কাঁদতে চলে গেলেন। সুপিয়া জলদি ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। সায়রা স্নেহার হাতের তলায় মেডিসিন লাগিয়ে দিতে দিতে বলল, স্নেহ ব্যথা বেশি করছে? স্নেহা মাথা না বদল দোলালো। একটু পর মাথা নত করে হা বদল দোলালো। ঠিক ফলিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। সায়রার বুকের ভিতরে কেমন করে উঠল। সাধারণ সুতির জামাতে নাদান নাদুসুদন একটি বাচ্চা, একদম খোটপরিতর মতো। কিভাবে পারবে এই বাচ্চা মেয়েটি থেকে তার একটি অংশ কেড়ে নিতে? তবুও নিজেকে শক্ত করলো। স্নেহার গালে হাত রেখে চোখের পানিটুকু মুছে দিয়ে বলল, স্নেহ মাকে ভালোবাসো তুমি? স্নেহা মাথা হ্যাঁ বোধক নাড়ালো। সায়রার গলা ধরে এলো ছোট স্নেহার মাথায় হাত বুলিয়ে বলল, শেহের দিদিভাইকে বাঁচাবে?
স্নেহা আবার হ্যাঁ বদক মাথা নাড়ালো। স্নেহার টমাটোর মতো গালগুলোতে চুমু দিয়ে কোলে তুলে নিল। তখনই সুপিয়া বলল, ম্যাডাম, এই বাচ্চা মেয়েটি কি দোষ করেছে? কেন কেড়ে নিচ্ছেন ওর কিডনি? ম্যাডাম, এমন করবেন না, বাচ্চা মেয়েটি যদি কিছু হয়। সায়রা বুকের মাঝে শক্ত করে জড়িয়ে নিল স্নেহাকে। বলল, আমার কাছে আর কোনো পথ নেই সুপিয়া। কিছু ঘন্টা পর হাসপাতালের বেডে শুয়ে আছে স্নেহা। চারদিকে ধবধবে বিধবা সাজে সজ্জিত একটি রুম যেন ফিনাইল আর মেডিসিনের বৃষ্টি গন্ধ রুমটির ভেতরে বাহিরে। স্নেহার ক্ষতস্থানে খুব ব্যথা করছে, সিলি করা জায়গাটা জ্বলছে আগুনের পোড়ার মতো। সুন্দর শরীরে ভয়ানক লাগছে সিলির দাগটি, দেখলেই যেন যে কারো গা শিউরে করে উঠবে। খালি কেবিনে সুপিয়া ছাড়া কেউ নেই। ব্যথায় নীরব চোখের জল ফেলছে স্নেহা। সুপিয়া স্নেহার মাথা হাত বুলিয়ে দিচ্ছে। আর যদি এই সুন্দর বাচ্চা মেয়েটির বাবা মা বেঁচে থাকতো, কত সুন্দর একটা লাইফ লিড করত। তালুকদার বংশের অ্যাডভেন্ট হওয়ার যেন দুর্ভাগ্য। স্নেহা বিড়বিড় করছে, মা, মা খুব ব্যথা করছে। মা, কই তুমি? একটু চুমু দাও মা। ও মা, মা গো। সুপিয়ার চোখের পানি চলে আসছে। স্নেহাকে এখনও একা ফেলে শেহেরের কেবিনে সবাই বসে আছে। শেহের কেবিন থেকে জোরে জোরে কান্নার আওয়াজ আসছে। সুপিয়া ভাবছে শেহের কত কান্নাকাটি করছে, আর স্নেহা বাচ্চা মেয়েটি একদম চুপটি করে চোখের জল ফেলছে। আচ্ছা, বাচ্চা মেয়েটির কি দোষ এটাই? কি তার বাবা মা নেই? সে অনাথ? সুপিয়া স্নেহাকে ঘুম পাড়ানোর জন্য গুনগুন করছে, কিন্তু কষ্টে গলা ধরে আসছে, পারছে না কিছু করতে। বাচ্চা মেয়েটি তার পালক মায়ের সন্তানকে বাঁচিয়ে দিল, অথচ একটিবার স্নেহাকে দেখতেও এলো না। হায়রে দুনিয়া! স্নেহা তার বড় বড় চোখ সুপিয়াকে বলল, আন্টি, পানি, একটু পানি। সুপিয়া মাথা নাড়ল, কিন্তু পানি কেবিনটিতে না পেয়ে বাহিরে চলে গেল। কিছুক্ষণ পর পানি এনে খাইতে দিল। ঠিক তখনই দরজাটা আবার খুলে গেল। ভেতরে ঢুকলো দিলশাদ। প্রতিবারের মতো গম্ভীরতা গম্ভীরে মুখ বজায় রেখে বলল, সিস কাঁদুনি, সিস কাঁদুনি। শব্দটি শুনেই স্নেহা কান্না থামিয়ে দেয়। ঘাড় কাত করে ভাবলে শহীদ। মুখটি দেখতে পায়। স্নেহা কান্না থামিয়ে ব্যথা ভুলে দিলশাদের দিকে তাকিয়ে থাকে। দিলশাদ তার ছোট ছোট হাতে আজও চোখের জলটুকু মুছে দিয়ে বলল, তোমাকে যখন দেখি তুমি শুধু কাঁদো কেন? তোমার চোখে কান্না ভালো লাগে না? স্নেহা মাথা কাত করলো আগের মতোই, যে সে কাঁদবে না। দিলশাদ তখন এগিয়ে এসে একটি স্বর্ণের তাবিজের লকেট পরিয়ে দেয়। তাবিজের মধ্যে সুন্দর করে দিলশাদের নামটি খোদাই করা চকচক করছে একদম। দিলশাদ স্নেহার গালে হাত রেখে বলল, এটা আমার তাবিজ। ছোট থাকতে আমার দাদু এক হুজুরের কাছে থেকে এনে আমাকে পরিয়েছিল, আমি সবসময় অসুস্থ থাকতাম বলে। তুমি অসুস্থ তাই তোমাকে দিলাম এটা। খবরদার হারাবে না, হারালে আর চকলেট দেব না। স্নেহা তার বড় বড় পলক ফেলে হ্যাঁ বলল। দিলশাদ স্নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি চলে যাচ্ছি, আমার অপেক্ষা করবে। মনে রাখবে তুমি শুধু আমার বন্ধু, কেমন? স্নেহা তার স্বভাব সুলভ হ্যাঁ মাথা নাড়িয়ে বলল, অপেক্ষা করব। এরপরে দিলশাদ অনেকগুলো চকলেট এগিয়ে দিল। স্নেহার ছোট মুখে হাসি ফুটে উঠল। কিছু ঘন্টা মাঝে এই প্রথম সুপিয়া হাসতে দেখল স্নেহাকে। এরপর স্নেহা তার সব থেকে প্রিয় পুতুলটি এগিয়ে দিল দিলশাদের দিকে। আমার কাছে কিছু নেই এই পুতুল ছাড়া, এটি আমার ফেভারিট একটা, তুমি রাখো। দিলশাদ খুশি হলো। স্নেহার গোলগাল চেহারা টমেটোর মতো গালে টেনে বলল, থ্যাংক ইউ। সময়গুলো খুব তাড়াতাড়ি পাল্টে গেল স্নেহার জীবন। আকতা। আয়নার শেখের কণ্ঠ পেয়ে স্নেহা চোখ মেয়ে তাকালো। পরে অতীতের পাতা আর দিলশাদের সাথে কাটানো ছোট ছোট মুহূর্তে ঘন কালো আকার স্বর্ণের সূর্যের ছোঁয়া পেতেই পালিয়ে গেছে। মিষ্টি রোদ গুনগুন করে গান গাইতে গাইতে প্রবেশ করছে আমরিন ভিলার সব থেকে বড় কামরার মাস্টার বেডটির মাঝে। শুয়ে থাকে এক যুগলের উপর সাদা চাদরে ঢাকা দুজন মানবের দেহ। বোঝাই যাচ্ছে দুজন নরনারীর আদিম কামনা।
বাসনায় রাত্রি খুব সুন্দর কাটিয়ে এখন ক্লান্ত শান্ত। দিলশাদ আমরিন দ্য বিজনেস কিং, রকচটা এঁকে গিয়ে গাম্ভীর্যপূর্ণ মুখের আদল, ঘন কালো কুচকুচে চুলের মাঝে আঙ্গুল চালিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা সাদা দেহের নারী মধুকম্পন কণ্ঠে ডাকল, দিলশাদ। সুন্দরী রমণীর বুকের মাঝে শুয়ে থাকা দিলশাদ মধু মধু পলকে কুচকে পিটপিট করে চোখ খুলল। দিলশাদ ঘন কালো কুচকুচে চোখের মণিতে ডিপ ব্লক স্পর্শ, সুন্দর চোখ জোড়ায় শক্ত তীক্ষ্ণ চাহনি মেলে দিল সুন্দর রমণীর দিকে। শক্তপোক্ত হাতে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল তাকে। তীক্ষ্ণ কণ্ঠে বলল, তুমি এখনো এখানে কি করছো? গেট আউট। বলতে বলতে বিছানা থেকে নেমে পড়ল দিলশাদ। নাইট গাউনটি তার অত্যশাস্ত্র দেহটি লুকিয়ে